হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। এর আগে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়েছি, কিন্তু বৌদ্ধ ধর্মের একদম প্রথম পার্টে আমরা বৌদ্ধ ধর্মের বা গৌতম বুদ্ধের পরিচয় আমরা জেনেছি। তার পরের পার্টে অর্থাৎ সেকেন্ড পার্টে আমরা দেখেছি বৌদ্ধ দর্শন। আজকে আমরা থার্ড পার্ট অর্থাৎ লাস্ট পার্টে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত আরও কিছু বিশেষ ইম্পর্টেন্ট আমরা ফ্যাক্ট জানবো, যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, অর্থাৎ খুব মন দিয়ে কিন্তু দেখবে। সবার প্রথমে এই যে ছবিটা এখানে রয়েছে, এই ছবিটাতে যা যা লেখা রয়েছে আমি সেইটাই পড়াবো। তো ইজিলি বোঝা যাচ্ছে যে তোমরা নিজেরাও পড়ে নিতে পারতে, কিন্তু আমি কি জন্য আছি এখানে, সহজ করার জন্য, সিম্পলিফাই করার জন্য। তো খুব মন দিয়ে দেখবে ভালো করে, তার কারণ পরীক্ষায় যখন আসবে তখন না ঘোলাতে শুরু করবে। কিন্তু আমি এখানে এমন কিছু বলবো যেগুলো পরে আর কি রিকল করতে অনেক সহজ হয়ে যাবে বা সুবিধা হবে রিকল করতে। স্তূপের কাঠামো পরীক্ষাতে আসে, অর্থাৎ স্তূপের কোন অংশটাকে কি বলা হয় বৌদ্ধ দর্শন অনুযায়ী কিংবা বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী কি বলা হয়, এই জায়গাগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। সবার ওপরে যে অংশটা রয়েছে ছাতার মতো দেখতে, একদম এরকম ছাতার মতো গোল জায়গাটা, অনেকটা মনে হচ্ছে যেন একটা ছাতা উপরে বসানো আছে, ওটাকে বলা হয় ছত্র। ইংরাজি বানানটাও মনে রাখতে হবে, পরীক্ষাতে অনেক সময় শুধুমাত্র ইংরাজি বানানটা দিয়ে দেবে। তো শুধুমাত্র ইংরাজি বানান যখন দিয়ে দেবে তখন যাতে কনফিউশনে না পড়তে হয়, ওই জন্য বাংলা বানানের পাশাপাশি ইংরাজি বানানটাও মনে রাখবে, মুখস্থ করে নেবে। এই ছাতার নিচেই যে এই যে চৌকোনা একটা অংশ রয়েছে, এটাকে বলা হচ্ছে হার্মিকা। এটাকে বলা হচ্ছে হার্মিকা। এই হার্মিকার নিচে যে ডিমের মতো যে অংশটা রয়েছে, ডিমের মতো যে অর্ধেক ডিমের মতো যে অংশটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে অন্ড বা আন্ডা। অন্ড বলা হচ্ছে, কিন্তু আন্ডা আমরা মনে রাখবো, তার কারণ এই যে ডিমের মতো যেহেতু দেখতে, অর্ধেক ডিমের মতো, সেই জন্য আন্ডা মনে রাখতে সুবিধা হবে। এরপরে আসছে এই যে প্রদক্ষিণ পথ বা প্রদক্ষিণ পথ। এই যে অংশটা, এই যে ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, অনেকে যারা শিব মন্দিরে গিয়েছো বা শিব ঠাকুরের যে মন্দিরগুলো থাকে উঁচু চূড়া, চারি সাইডে একটা ঘোড়ার হাঁটার স্থান থাকে, ওই হাঁটার স্থান এইখানেও আছে, কিন্তু অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। এই যে আছে, এই হাঁটার স্থানটাকে বলা হচ্ছে প্রদক্ষিণা বা প্রদক্ষিণ পথ, প্রদক্ষিণ পথ, মনে থাকবে। নেক্সট আসছে মেধি। মেধি কোনটাকে বলা হচ্ছে, এই প্রদক্ষিণ পথের নিচে যে খালি জায়গাটা আছে, এটা অনেকটা না নিচুতে অবস্থিত, তার কারণ এই দেখো এখানে একটা সিঁড়ি আছে, অর্থাৎ এই প্রদক্ষিণ পথে ওঠার জন্য একটা সিঁড়ি রয়েছে, অর্থাৎ এটা উঁচু, এটা নিচুতে। এই স্থানটাকে বলা হচ্ছে মেধি। তুলনামূলক অনেকটা চওড়া হয়, এখানে লোক দাঁড়াতে পারে একসাথে অনেক মানুষ। তো মেধিটাও প্রায় ওই প্রদক্ষিণ পথের মতোই গোল, তো একটু ভুলে যেতে পারে। তো আমরা এইভাবে মনে রাখতে পারি, যেহেতু নিচে নিচে মাটি আছে, উঁচুটা বানানো পাথর দিয়ে, নিচে মাটি আছে, অর্থাৎ এখানে মেধি বা মাটির মতো সিমিলার সাউন্ড করছে, এই জন্য আমরা মেধিটা এইভাবে মনে রাখতে পারি। নেক্সট আছে ভেদিকা। ভেদিকা বলতে এই যে ব্যারিকেড রয়েছে আরেকটা, এই ব্যারিকেডটাকে বলা হচ্ছে ভেদিকা, বা একদম শেষের যে সীমানার যে বেড়া, এটাকে বলা হচ্ছে ভেদিকা। কিভাবে মনে রাখতে পারি, আমরা যদি এই সিঁড়ি দিয়ে নেমে একদম এই মেধির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এখান দিয়ে বেরিয়ে আসতে যাই, তাহলে আমরা বেঁধে যাব, এই বেদিকাতে আমাদের শরীর বেঁধে যাবে। তো এইভাবে আমরা ভেদিকাটা মনে রাখতে পারি। তারপরে আসছে তোরণ। তোরণ মানে গেট, তোরণদ্বার। এই যে তোরণ অর্থাৎ গেটটাকে বোঝানো হচ্ছে। এই এই ছবিটা খুব ভালো করে দেখে নেবে, যতটা মানে বেটার পিকচারাইজেশন করে নিতে পারবে ততটা বেটার, ভালো মনে থাকবে আর কি। আর এই প্রত্যেকটা নাম এইরকম পরপরই মুখস্থ করবে, পরপর সাজানো আছে ওপর থেকে নিচ পর্যন্ত, অনেক সহজ হয়ে যাবে, খোলাবে না, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু খুব কোশ্চেন আসে এখান থেকে। নেক্সট আমরা দেখবো বিখ্যাত কিছু স্তূপ, বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ ধর্ম সম্পর্কিত স্তূপের নাম, অর্থাৎ কোন স্তূপ কোথায় অবস্থিত। স্তূপ তো অনেক আছে, কিন্তু আমাদের পড়তে হবে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সবার প্রথমে আসছে কেশরিয়া স্তূপ, যেটা বিহারে অবস্থিত, বিহারে অবস্থিত। পরের তিনটি অর্থাৎ ধামেক, রামভার আর পিপরাবা স্তূপ উত্তর প্রদেশে অবস্থিত, উত্তর প্রদেশ। নেক্সট সাচি ও ভারহুত স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট শান্তি স্তূপ লাদাখে অবস্থিত, লাদাখে অবস্থিত, খুব সুন্দর দেখতে, হোয়াইট কালার, সাদা রঙের স্তূপ, খুব ভালো দেখতে, খুব সুন্দর স্তূপটা। নেক্সট আসছে চির টোপ। এটা এই টোপ এটা তক্ষশিলাতে অবস্থিত, যেহেতু এখন বর্তমানে ভারতের বাইরে, সেই জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, খুব ভালো করে মনে রাখবে। তক্ষশিলাতে, তক্ষশিলাতে অবস্থিত, এটাকে ত্যাগশিলাও বলা হয়, ঠিক আছে। এরপরে আসছে বড়বদুর স্তূপ। এই যে বড়বদুর স্তূপ, অসাধারণ দেখতে, অসাধারণ শিল্পকার্য এখানে দেখা যায়। বড়বদুর স্তূপ এটা ইন্দোনেশিয়াতে অবস্থিত, ইন্দোনেশিয়াতে অবস্থিত। আর সবার উপরে যে ছবিটা রয়েছে এটা হচ্ছে কেশরিয়া স্তূপ।
ভারতের সব থেকে বৃহত্তম স্তূপ কেশরিয়া স্তূপ, খুব ইম্পর্টেন্ট। এই নামগুলো একদম পুরো কোন স্থানে অবস্থিত মনে রাখতে হবে। পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন তুলে দেয় যে এইরকম, যে কেশরিয়া স্তূপ কোথায় অবস্থিত, শান্তি স্তূপ কোথায় অবস্থিত, লাদাখে অবস্থিত, এই রকম ডাইরেক্ট কোশ্চেন আসে এই সমস্ত স্তূপগুলো থেকে। নেক্সট, গুরুত্বপূর্ণ টার্ম, কিছু গুরুত্বপূর্ণ টার্ম যুক্ত আছে বৌদ্ধ ধর্মের সাথে বা বৌদ্ধ দর্শনের সাথে, সেগুলো আমাদের পড়তে হবে। চৈত্য, কোন জিনিসকে বোঝানো হয়? চৈত্য। চৈত্য বোঝানো হয় এই যে অনেকটা মন্দির টাইপের লাগছে, মানে হিন্দুদের কাছে মন্দির যেটা, যেখানে আমরা পূজা করতে যাই ভগবানের, সেই স্থানটা হচ্ছে বৌদ্ধ ধর্মে, ও সেই স্থানটাকে চৈত্য বলা হচ্ছে, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা বা বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত ব্যক্তিরা উপাসনা করতে যায়, এটাকে বলা হচ্ছে চৈত্য, মনে থাকবে। নেক্সট আসছে বিহার। বিহার বলা হয় সেই স্থানকে যেখানে বৌদ্ধ ভিক্ষুরা বা বৌদ্ধ সন্ন্যাসী মুনিরা যেখানে বসবাস করে থাকে, যেখানে থেকে জ্ঞান লাভ করে, বৌদ্ধ দর্শন পঠন পাঠন করে, সেই স্থানটার নাম বলা হচ্ছে বিহার। নেক্সট আসছে স্তূপ। বৌদ্ধ স্তূপ বলা হচ্ছে সেই সমস্ত স্থানগুলোকে বা স্মৃতিসৌধগুলোকে যেখানে বুদ্ধ মারা যাওয়ার পরে দেহাবশেষ রাখা হচ্ছে, সেই স্থানকে বলা হচ্ছে স্তূপ। দেহাবশেষ, দেহাবশেষ যেখানে রাখা হয় সেই স্থানগুলোকে বলা হচ্ছে স্তূপ। এই তিনটে স্থান ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখতে হবে। এই চৈত্য আর বিহারের মধ্যে ভীষণ গুলিয়ে যায়, এই চৈত্য আর বিহারের মধ্যে ভীষণ গুলিয়ে যায়, তো এইগুলো খুব ভালো করে মনে রাখবে। আর যাদের মোটামুটি একটু বৌদ্ধ ধর্ম সম্পর্কে নলেজ অতটাও বেশি নেই, তো পরীক্ষায় যখন অপশন বিহার আসে তখন মনে করে হয়তো রাজ্যের নাম লেখা রয়েছে, তো সবার আগে তো ওইটা কাটা দেয় যে এটা হবে না, অন্য আনসার আন্দাজে ঠিক করে চলে আসে। কিন্তু অ্যাকচুয়ালি বিহার বলতে যেখানে বৌদ্ধ ভিক্ষু বা মুনিরা যেখানে থাকে সেই স্থানকে বলা হচ্ছে বিহার। তো খুব ভালো করে এগুলো নোট ডাউন করে নেবে। আর ভীষণ কনফিউজিং, পরীক্ষাতে কিন্তু চলে আসবে। স্তূপটা একটু ইজি হয়ে যায়, এটা থেকে কোশ্চেনও এখন তুলনামূলক একটু কম দেয়, কিন্তু চৈত্য আর বিহারের মধ্যে এখনো ভুলিয়ে যায় বলে এখনো কোশ্চেন বেশি দেয়। নেক্সট আমরা দেখব বৌদ্ধ সংগীতি, অর্থাৎ কোন সময়ে এই বৌদ্ধ সংগীতিগুলো অনুষ্ঠিত হয়েছিল। প্রথমে বলে দিই, 4টে বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল, কোন সময় অনুষ্ঠিত হয়েছিল, কোন কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল, আর পৃষ্ঠপোষক কে ছিল এই বৌদ্ধ অনুষ্ঠানগুলোর বা বৌদ্ধ সংগীতের। পৃষ্ঠপোষক বলতে যেই সমস্ত রাজা বা সম্রাটরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বা বৌদ্ধ ধর্ম প্রচার কার্যে সাহায্য করেছিলেন আর্থিকভাবে, কোনো একটা কিংবা কোনো একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য আর্থিকভাবে সাহায্য করেছিল, কিংবা তাদের নিজেদের রাজ্যে যাতে সাধারণ মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, সেই কারণে নানান রকম তিনি কাজ বা তার বৌদ্ধ দর্শন ছড়ানোর ব্যবস্থা তিনি করেছিলেন, প্রচার করার ব্যবস্থা তিনি করেছিলেন, তো তাদেরকে বলা হচ্ছে পৃষ্ঠপোষক। তো প্রত্যেকটা নাম আমরা পরপর দেখব। প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে, বিসিই, খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টাব্দে নয় কিন্তু। আর অনেক জায়গায় 480 খ্রিস্টপূর্বাব্দেও লেখা থাকে, তো দুটো সালই মনে রাখতে হবে। তবে ওয়াইডলি অ্যাকসেপ্টেড বেশিরভাগ জায়গায় 483 দেখা যায়, কিন্তু দুটো সালই মনে রাখতে হবে। পরীক্ষাতে যদি 480 আসে তো অবাক হওয়ার কিছু নেই, 480 অ্যান্সার করে আসতে পারো। নেক্সট, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কত খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 383 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম দুটো মনে রাখা ভীষণ ইজি হয়ে যাবে। তৃতীয় বৌদ্ধ সংগীতি কত খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 250 খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়েছিল। চতুর্থ বৌদ্ধ সংগীতি 72 এডি, অ্যান্নো ডমিনি, অর্থাৎ খ্রিস্টাব্দ। এই জায়গাটা খুব ভালো করে মনে রাখতে হবে, খুলিয়ে যায় ভীষণ। এখানে যদি 72 বিসিই দিয়ে দেয় তাহলে ভুল হয়ে যাবে, ওই জন্য খুব ভালো করে মনে রাখতে হবে। ওপরের তিনটে বিসিই খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পড়ছে, শেষেরটা 4 নম্বর এডি খ্রিস্টাব্দের মধ্যে পড়ছে, এটা ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা দেখব স্থান। প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে, রাজগৃহে। নেক্সট, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি বৈশালীতে, বৈশালীতে। তৃতীয় বৌদ্ধ সংগীতি পাটলিপুত্রে, পাটলিপুত্রে। চতুর্থ বৌদ্ধ সংগীতি কাশ্মীরে, কাশ্মীরে। ওকে, এবার আমরা দেখব পৃষ্ঠপোষক, অর্থাৎ কোন সম্রাট বা রাজা পৃষ্ঠপোষকতা করেছিলেন বা অর্গানাইজ করতে সাহায্য করেছিলেন। প্রথমে আসছে অজাতশত্রু, অজাতশত্রু। পরে আসছে কালাশোক, অর্থাৎ দ্বিতীয় সংগীতি অনুষ্ঠিত করতে সাহায্য করেছিলেন কালাশোক। তারপরে আসছে তৃতীয় বৌদ্ধ সংগীতি অশোক। চতুর্থ বৌদ্ধ সংগীতি কনিষ্ক, কনিষ্ক। এই নামগুলো পরপর মনে রাখতে হবে। সব থেকে সহজ যেটা হয় সেটা আমি বলে দিচ্ছি। 1, 2, 3, 4 এই 4টে যে বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল, প্রথমে সালগুলো
এই সিকোয়েন্সে মনে রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে। 483 খ্রিস্টপূর্বাব্দ, 383 খ্রিস্টপূর্বাব্দ, 250 খ্রিস্টপূর্বাব্দ, 72 খ্রিস্টাব্দ। তারপরে স্থান রাজগৃহ বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর। তারপরে পৃষ্ঠপোষকদের নাম অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক। এইভাবে মনে রাখতে হবে। নেক্সট সম্প্রদায়ের নামগুলো আমরা দেখে নেব। বৌদ্ধ সঙ্গীতির মধ্যে যে শেষ বৌদ্ধ সঙ্গীতি ছিল, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি, সেই বৌদ্ধ সঙ্গীতিতে এই বৌদ্ধ ধর্মের মধ্যে দেখা যাচ্ছে যে দুটো বিভাজন আসছে, দুটি সম্প্রদায় তৈরি হচ্ছে। একটা হচ্ছে হীনযান আর একটা হচ্ছে মহাযান। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 72 খ্রিস্টাব্দে। অর্থাৎ 72 খ্রিস্টাব্দে এই দুটো নতুন সম্প্রদায় দেখা যাচ্ছে বৌদ্ধ ধর্মের মধ্যে, হীনযান, মহাযান। বজ্রযান মোটামুটি ফিফথ থেকে 6th সেঞ্চুরিতে, 5th থেকে 6th সেঞ্চুরি অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীতে এই বজ্রযান নতুন সম্প্রদায় বেরিয়ে আসছে। কোথা থেকে? মহাযান থেকে বেরিয়ে আসছে। তো এটা বিষয়ে পরে আলোচনা করছি। আগে এই দুটো বিষয় জেনে নেবো, খুব ভালো করে শুনবে। হীনযান এই যে নতুন সম্প্রদায়, এরা গৌতম বুদ্ধের অশরীর অস্তিত্বকে বিশ্বাস করে, অশরীর অস্তিত্বকে বিশ্বাস করে, অর্থাৎ এরা মূর্তি পূজা করে না। মহাযানরা মূর্তি পূজা করে, এরা মূর্তি পূজা করে, আর এরা অশরীর, গৌতম বুদ্ধের অশরীর অস্তিত্বকে বিশ্বাস করে, অশরীর অস্তিত্বকে বিশ্বাস করে। তো এইবার এই দুটোর মধ্যে হয়ে যায় কনফিউশন, এই দুটোর মধ্যে হয়ে যায় কনফিউশন। তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে হীনযান, হীন বলতে আমরা ধরে নেব হীন প্রাচীন, অর্থাৎ প্রাচীন বলতে ওই গৌতম বুদ্ধের মতাদর্শ বা তার আদর্শটাকে ওরা মেনে চলবে। গৌতম বুদ্ধের অশরীর অস্তিত্বকে ওরা মেনে চলা শুরু করেছিল একদম প্রথম দিকে, কিন্তু পরবর্তীকালে মহাযান অর্থাৎ গৌতম বুদ্ধকে ওরা ভগবান হিসেবে পুজো করতে শুরু করে, মূর্তি তৈরি করতে শুরু করে, পুজো করতে শুরু করে। তো এখানে মূর্তি শব্দটার মধ্যে ম আছে, এখানেও মহাযানে ম রয়েছে, এইভাবে আমরা কারেক্ট করে নিতে পারি। এবার আসছে বজ্রযান। এটা তো অনেক পরে এই সম্প্রদায়ের উদ্ভব হয়, অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীতে। তো সেই সময় এই নতুন বজ্রযান এরা ওই গৌতম বুদ্ধের মানে মতাদর্শের মধ্যেই মানে মন্ত্রতন্ত্র যুক্ত করে দেয়। তান্ত্রিক সংগঠন এটাকে বলা হয়, তান্ত্রিক। এটা ছিল তান্ত্রিক সম্প্রদায়, তান্ত্রিক সম্প্রদায়। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে, এই পার্থক্যগুলো মনে রাখতে হবে, এর থেকে কোশ্চেন আসে আর ভীষণ ভুলিয়ে যায়, ঠিক আছে? এবার আমরা কিছু কোশ্চেন করে নেবো। সবার প্রথমে তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে, যদি না পারো আমি যে অ্যান্সারগুলো করবো সেগুলো দেখে নেবে। প্রথম কোশ্চেন, বৌদ্ধ স্তূপের মাথার উপরের বর্গাকার চৌকোনা বর্গাকার অংশটিকে কি বলা হচ্ছে? ছত্র বলা হচ্ছে না, ছত্র বলা হচ্ছে ছাতার মতো অংশটাকে, হার্মিকা বলা হচ্ছে। নেক্সট, বৌদ্ধ স্তূপের প্রধান অর্ধ গোলাকার কাঠামোটিকে কি বলা হচ্ছে? অন্ড বা আন্ডা, অর্ধেক দ্বীপের মতো অংশ। স্তূপের চারপাশের অলংকৃত প্রবেশদ্বার বা গেটকে কি বলা হচ্ছে? স্তূপের চারপাশে অলংকৃত প্রবেশদ্বার বা গেটকে বলা হচ্ছে তোরণ। ছত্র স্তূপের কোন অংশে অবস্থিত থাকে? একদম উপরে। কিসের উপরে? হার্মিকার উপরে দণ্ড বিশিষ্ট ছাদার মতো অংশটাকে বলা হচ্ছে ছত্র। বৌদ্ধ স্থাপত্যে চৈত্য বলতে কি বোঝানো হয়? চৈত্য বিহারের মধ্যে পার্থক্য মনে আছে তো? চৈত্য যেখানে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত ব্যক্তিরা যেখানে উপাসনা আরাধনা করতে যায়, অর্থাৎ প্রার্থনা বা উপাসনা কক্ষ। নেক্সট, বৌদ্ধ সন্ন্যাসীদের বসবাসের জন্য নির্মিত মঠ বা কক্ষকে কি বলা হয়? বসবাস করে যেখানে বিহার। রাজ্যের সাথে গুলিয়ে ফেলবে না। পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ স্তূপ বড়বদুর কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়াতে অবস্থিত, ভারতের বাইরে অবস্থিত ইন্দোনেশিয়াতে। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে ডাইরেক্ট, আর দেখতেও খুব সুন্দর এই স্তূপটা। ভারতের উচ্চতম এবং বৃহত্তম স্তূপগুলির মধ্যে অন্যতম কেশরিয়া স্তূপ কোথায় অবস্থিত? কেশরিয়া স্তূপ বিহারে অবস্থিত, সবার প্রথমেই উপরে ছিল, পড়ানো হয়েছিল। নেক্সট, বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায় বুদ্ধকে ভগবান বা ঈশ্বর হিসেবে পূজা করে? ভগবান বা ঈশ্বর হিসেবে অর্থাৎ মূর্তি বানিয়ে পুজো করে মহাযান। হীনযানরা তো গৌতম বুদ্ধের দর্শনটাকে ফলো করে আর গৌতম বুদ্ধের অশরীর অস্তিত্বকে বিশ্বাস করে। বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায় মূলত তিব্বত ও বাংলা অঞ্চলে তান্ত্রিক আচারের জন্য বিখ্যাত? অনেক পরে যে সম্প্রদায়টা তৈরি হয়েছিল, বজ্রযান। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়? সবার প্রথমে আসছে অজাতশত্রু, 483 বা 480 খ্রিস্টপূর্বাব্দ। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বৌদ্ধ সঙ্গীতি রাজগৃহতে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কার আমলে বা কোথায় হয়? দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি প্রথমত কার আমলে হয় আমরা দেখে নেব। কালাশোকের আমলে, বৈশালীতে। সম্রাট অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পাটলিপুত্রে। নেক্সট, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধ ধর্ম প্রধান কোন দুটি শাখায় বিভক্ত হয়ে যায়? হীনযান ও মহাযান। হীনযান ও মহাযান। বজ্রযান কিন্তু অনেক পরে আসছে।
স্তূপের স্থাপত্যে বেদিকা বলতে কোন অংশকে বোঝায়? বেদিকা আমি বলেছিলাম যে ওই যে মেথির পাশে অবস্থিত, আমরা যদি ওখান দিয়ে হেঁটে বেরিয়ে আসতে যাই বেঁধে যাবে, বেদিকাতে বেঁধে যাবে, অর্থাৎ চারপাশে রেলিং বা বেড়া। ধারণাটা ক্লিয়ার দরকার, বৌদ্ধ স্তূপের বিভিন্ন অংশের ধারণাটা ক্লিয়ার দরকার। তার কারণ পরীক্ষাতে মাঝে মাঝে ওরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেয়। দেখা গেল যে ওই বেদিকা বা রেলিং যেটা বলা হচ্ছে বেদিকা, বা উপরের যে হার্মিকা, এইগুলোর দেখা গেল এক্সপ্লেনেশনটা একটু ডিফারেন্ট ভাবে দিল, তখন ওটা পড়ে বুঝতে হবে যে কোন অংশটার কথা বলা হচ্ছে। এই জন্য ধারণাটা ক্লিয়ার হওয়া ভীষণ জরুরি। নেক্সট, হিনজান শাখার অনুগামীরা বৌদ্ধ ধর্মের কোন ভাষাটি প্রধানত ব্যবহার করতেন? হিনজান অর্থাৎ প্রথমে যে অংশ সম্প্রদায়টা বলেছিলাম পালি ভাষা ব্যবহার করে। হিনজান যারা গৌতম বুদ্ধের দর্শন ও গৌতম বুদ্ধের অশরীর অস্তিত্বটাকে শুধু ফলো করে বা বিশ্বাস করে, তাদেরকে হিনজান সম্প্রদায় বলা হচ্ছে। তো হিনজানেরা পালি ভাষা ব্যবহার করতো। বেশিরভাগ বৌদ্ধ ধর্মের যে সমস্ত গ্রন্থ বই সেগুলো পালি ভাষাতেই লেখা, কিন্তু মহাযান এরা সংস্কৃত ভাষা ব্যবহার করে। তো এটা মনে রাখতে হবে, এইটাও একটা পার্থক্য হিনজান আর মহাযানের মধ্যে। এটা ওখানে বলা হয়নি, কিন্তু নোট ডাউন করে নেবে। হিনজান সম্প্রদায় পালি ভাষা ব্যবহার করতো, আর মহাযান সম্প্রদায় সংস্কৃত ভাষা ব্যবহার করতো। নোট ডাউন করে নেবে। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ স্তূপের যে পথে ভক্তরা হেঁটে স্তূপটিকে প্রদক্ষিণ করে তাকে কি বলে? প্রদক্ষিণ করে, প্রদক্ষিণা পথ বা প্রদক্ষিণ পথ, প্রদক্ষিণ পথ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে দেখেছো এবং নোট ডাউন করে নিয়েছো। যে যতগুলো ফ্যাক্ট এই ক্লাসে বলা হয়েছে প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট, একদম মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইজ করে এই ফ্যাক্টগুলো তুলে আনা হয়েছে, এবং এখান থেকে খুব বেশি পরিমাণে কোশ্চেন আসেও, ওয়েটেজ খুব হাই। তো এই ফ্যাক্টগুলো একদম ঠোঁটস্থ থাকা দরকার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।